প্রণয়ের অমল কাব্য পর্ব সংখ্যা ৬২। লিখেছেন DRM সোহাগ, সঙ্গে আমি আছি মাহি। 3টি ক্লাস শেষে মায়েরা একটি গল্পের বই হাতে করে মিলার হাত ধরে ক্লাসরুম থেকে বাইরে বেরিয়ে আসে। আবার 30 মিনিট পর ক্লাস আছে। মায়েরা রুম থেকে বেরিয়ে মিলার হাত ধরে দৌড় দেয়। মিলা মায়েরাকে টেনে বলে, আরে আস্তে আস্তে মায়েরা, পড়ে যাব। মায়েরা হেসে বলে, তাহলে পড়ে যা, তোর জামাই পক্ষীরাজ হয়ে এসে তোকে পড়ে যাওয়া থেকে বাঁচাবে। মিলা মুখ বাঁকিয়ে বলে, আমার পক্ষীরাজ আছে নাকি, তোর পক্ষীরাজ আছে। মায়েরা আর মিলা কলেজ মাঠের একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে হাঁপায়, জোরে জোরে শ্বাস ফেলে দুই বান্ধবী। মায়েরা একটু পর ভ্রু কুঁচকে বলে ওঠে, কে আমার পক্ষীরাজ? মিলা দুহাত কোমরে রেখে বলে, তোমার শিশুবালাকে গো ময়না। ওটা গরু নাকি ছাগল? মায়েরা মিলার কথায় একটা চাটি মেরে বলে, তুই ওনাকে গরু ছাগল বলছিস কেন? থাপ্পড় দিয়ে সব দাঁত, এই থুক্কু, ইস, এটা আমার ডায়লগ নয়। মিলা হাসতে হাসতে মায়েরার গায়ের উপর ঢলে পড়ে, কোনো রকমে বলে, তোর তো ছোঁয়াচে রোগ হয়ে গেল রে মায়েরা, তোর বরের থেকে ছোঁয়াচে রোগটা এসেছে, তাই না রে? মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে তাকিয়ে থাকে। ইস, সারাদিন কানের কাছে এটা শুনলে মুখ দিয়ে তো অটোমেটিক বেরোবেই, তার কি দোষ? মিলা মাইরার হাত ধরে মাঠের একদম ফাঁকা জায়গায় গিয়ে ঘাসের ওপর বসলো। মাইরাও ঘাসের মাঝে লেপ্টে বসলো। পায়ের কেটস খুলে রাখলো দুই বান্ধবী। এরপর মাইরা গল্পের বইটি মেলে তাতে মনোযোগ দেয়। মিলা মাইরার দুহাত ধরে বলে, মাইরা, একটা কথা বলবো? মাইরা বই থেকে দৃষ্টি উঠিয়ে মিলার দিকে তাকিয়ে চোখ ছোট ছোট করে বলে, অনুমতি নিচ্ছিস কেন, বলে ফেল। মিলা কৌতূহলী চোখে চেয়ে বলে, তোর বর আর তোর সম্পর্ক কেমন যেন আমার কাছে অস্বাভাবিক লাগে। আমি ফ্রেন্ড হিসেবেই বলছি, কিছু মনে করিস না। মাহিরা মিলার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। এই মেয়েটা তার খুব আপন, অল্প কয়েকদিনের পরিচয় হলেও কত আপন ভাবে তাকে। মাইরাও তার ব্যাপারে টুকটাক কথা এসে মিলাকে বলে। মাইরা মৃদু হেসে বলে, তুই অনেক ভাগ্যবতী মিলা। মিলা অবাক হয়, বিস্ময় কণ্ঠে বলে, আমি ভাগ্যবতী নাকি তুই ভাগ্যবতী? মাইরা মিলার গালে ডান হাত দিয়ে বলে, তোকে যে ভালোবাসবে সে সত্যিকারের ভালোবাসবে। আর ভালোবেসে কি নাম দিবে জানিস? শ্যামাবতী, শ্যামাঙ্গিনী, শ্যামাপরী। এইসব নামে অনেক ভালোবাসা মিশে থাকে। মিলা অবাক হয়ে বলে, তোর বরের মতো বর পাওয়া ভাগ্যের ব্যাপার। কোনো কিছু একটা চাইলে 10টা এনে দেয়, তাছাড়া তোর যত্নও তো করে। তুই তো এসব গল্প করিস বসে বসে। তোর বর তোকে অনেক ভালোবাসে, জানিস না তুই? মাইরা মিলার কথা উড়িয়ে দিয়ে বলে, সেটা আবার কি? খায় না, মাথায় দেয়। মিলা বিরক্ত হলো মাইরার হেয়ালিপনায়। বিরক্তি ভরা কণ্ঠে বলে, তুই এমন অবুঝ সেজে থাকিস কেন? ক্লাস 7 থেকে গল্পের বই পড়ে পড়ে তো প্রেমের উপর PhD করেছিস, আর জামাইয়ের ভালোবাসা বুঝিস না? আমি তো তোর মুখে গল্প শুনেই বুঝলাম তোর জামাই তোরে সেই ভালোবাসে। মাইরা পাত্তা দিল না। হাতে থাকা বইয়ের পাতায় দৃষ্টি দিলে মিলা মাইরাকে ঝাঁকিয়ে বলে, তোর কি প্রবলেম, বলছিস না কেন? মাইরা মাথা নিচু করে বিরক্তি কণ্ঠে বলে, চুপ থাকতো, জ্বালাস না। মিলা অবাক কণ্ঠে বলে, তোর শিশুবালাকে ভালোবাসিস না মাইরা? মাইরা জবাব দেয় না, চুপচাপ বইয়ের মাঝে ডুবে থাকে। মিলা বিরক্ত হয়ে মাইরাকে আবারও ধাক্কা দেয়। মাইরা বিরক্ত হয়, তবে কিছু বলে না। মিলা মাইরাকে জ্বালাতেই থাকে, ধাক্কাতেই থাকে। অতঃপর বলে, তোরা তো দুজনেই দুজনকে ভালোবাসিস, তাই না? তাইলে তোদের মাঝে এমন দূরত্ব কেন রে? এই মাইরা, মাইরা। মাইরা হঠাৎই রেগে চিল্লিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, শিশবালাকে ভালোবাসি আমি তাকে না দেখেই ভালোবাসি। সে খোড়া হলেও তাকে ভালোবাসি, কানা হলেও তাকেই ভালোবাসি, কিন্তু সে আমাকে ভালোবাসে না মিলা। সে আমাকে বিয়ের পরে মানতে চায়নি। থাপ্পড় মারতো নিয়ম করে, সহ্য করতে পারতো না আমায়। একটু থেমে আবারও ভেজা গলায় বলে, আর এখন কেন এত দরদ দেখায়? কেন দেখায়? দুদিনে এত দরদ আসে কোথা থেকে জানিস? কথাটা বলে মায়েরা দুহাতের বোরখার হাত কোণে পর্যন্ত গুটিয়ে দুহাত দেখিয়ে দেখিয়ে বলতে, এই যে, এই সাদা চামড়ার জন্য। এই সাদা চামড়া পুড়ে গেলে এসব দরদ থাকবে না। টাকা আছে তাই উড়াই। এসবকে ভালোবাসা বলে মিলা? যদি এসব ভালোবাসা হয় তবে দুদিনের মোহ কোনটা বলবি? কথাগুলো বলতে বলতে মাইরার চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। মিলা বিস্ময় চোখে বাঁক খাড়া হয়ে মাইরার দিকে তাকিয়ে রইল।
মায়েরা নিজেকে সামলে নিতে চায়, মাথা নিচু করে নেয়। বেশ কিছুক্ষণ চুপ থাকলো। ঘন্টা বাজলো, সবাই ক্লাসের দিকে অগ্রসর হলো। তবে মায়েরা উঠল না। না তো উঠল মিলা। মায়েরার মাথা নিচু, মিলার দৃষ্টি মায়েরার পানে। মেয়েটার চোখে মুখে অসহায়ত্ব। মায়েরা হঠাৎই ভাঙা গলায় বলে, যে মা আমাকে পেটে ধরেছিল সে কখনো সুখ পায়নি জানিস মিলা। কারণ শুনবি। তার গায়ের রং ছিল শ্যামলা। আমার আসল বাবা তাকে মানত না, পছন্দ করতো না। আমার দাদি খুব ভালো মানুষ ছিল। সে আমার মাকে নিজের ছেলের থেকে আগলে রাখতো। হায় রে পুরুষ মানুষ! মায়ের গায়ের রং তার চেয়ে চাপা ছিল বলে মাকে মেনে নেয়নি, অথচ আমি হেঁটে হেঁটে মায়ের পেটে চলে এসেছিলাম। এসব বলে কথাটা বলে মায়েরা বিদ্রূপের হাসি হাসে, মিলার দিকে ভেজা চোখে তাকায়। অতঃপর বলে, কি বুঝলি মিলা? মিলা অদ্ভুত চোখে চেয়ে আছে মায়েরার দিকে। মায়েরা ম্লান হেসে বলে, সেই মাকে কখনো দেখিনি, কিন্তু আমাকে পেটে রেখেছিল। কথাটা ভাবলেই কেমন যেন লাগে। মায়ের স্পর্শটাই পায়নি, কেন যেন কষ্ট হয় সেই না দেখা মায়ের জন্য। সে আমাকে পেটে নিয়ে স্বামীর লাথি খেয়েছে পেটে। তার দোষ ছিল গায়ের রং সাদা নয় কেন? ও সেই বাবা আবার আমায় খুব ভালোবাসতো, কারণ আমার চামড়া সাদা, একদম তার মতো। মায়ের মতো হলে হয়তো সে নিজেই আমাকে ডাস্টবিনে ফেলে আসত। মায়ের চোখ থেকে আক্ষেপের অশ্রু গড়িয়ে পড়ে। একটু থেমে আবারও বলে, আমার সৎমাটা খুব ভালো। ভাগ্য করে এমন সৎমা পাওয়া যায়। কিন্তু আমার বাবা আমার সৎমাকে কেন বিয়ে করেছিল জানিস? বউ ছাড়া পুরুষ মানুষের রাত যায় না বোধ হয়, তাই আবার বিয়ে করলো। এবার বিয়ে করার সময় সে আগের ভুল করেনি, একদম সাদা চামড়ার মেয়েকে বিয়ে করে আনলো। আমার মা মারা যাওয়ার কয়েক মাসের মধ্যে বিয়ে করলো। অজুহাত হিসেবে দিল দুধের বাচ্চার মা প্রয়োজন। আমি একটা কথা ভাবি, আমার গর্ভধারিণী মা যদি মারা না গিয়ে বেঁচে থাকতো কোনোভাবে, এরপর হঠাৎ একদিন এসে দেখতো সে দুদিন নেই, তাই তার স্বামী মনের মতো একটা ফর্সা মেয়েকে বিয়ে করে এনেছে, তাহলে আমার মায়ের মনের অবস্থাটা কী হতো? মায়েরা কথাটা বলে আকাশ পানে তাকায়। নীল আকাশে সাদা মেঘের ভেলা ভেসে যায়। মায়েরার ইচ্ছে করে মেঘের কোলে বসে ভেসে যেতে। মলিন হেসে বিড়বিড় করে, মেঘমালা, তুমি যদি আমায় আমার গর্ভধারিণী মায়ের বুকে নিয়ে যেতে পারতে, তবে আমি তোমার কোলে উঠে যেতাম। কত ভালো হতো। ইস, সত্যিই যদি এমন হতো। দৃষ্টি জোড়ায় অসহায়, চোখের কোণ ঘেঁষে অশ্রু গড়ায়। মায়েরা চোখ জোড়া নামিয়ে নেয় ঘাসের ওপর। এরপর আবারও বলে, আমার সৎমা খুব ভালো। আমার বাবা তো আর তাকে ভালোবেসে বিয়ে করেনি, রূপ দেখে ঘরে এনেছে। আমার দায়িত্ব দিয়েছে তার হাতে। সে আমাকে নিজের মেয়ের মতো যত্ন করে আগলে রেখেছে। কিন্তু বাবাও বেশি দিন থাকলো না, দুনিয়ার মায়া ছেড়ে চলে গেল। আমার মনে হয় আল্লাহ ঠিকই করেছে বাবাকে নিয়ে। আমার সৎ মায়ের আমার বাবার চেয়ে অনেক ভালো স্বামী প্রাপ্য, তাই হয়তো আমার বাবাকে আল্লাহ নিয়ে নিয়েছে। কথাগুলো বলে আবারও বেশ অনেকক্ষণ চুপ থাকলো মায়েরা। চোখ জোড়া বারবার ঝাপসা হয়, দুহাতে ঝাপসা দৃষ্টি মুছে নেয়। এরপর ভাঙা গলায় বলে, এসব গল্প আমার দাদির কাছে শুনেছিলাম। আমার দাদি আমার ক্লাস 8-এর শেষের দিকে মারা যায়। এরপর আরও একা লাগতো। প্রথম যখন শুনেছিলাম ওটা আমার সৎ মা, আসল মা না। খুব ভয় লাগতো তাকে, কিন্তু মা আমাকে জড়িয়ে নিয়ে আমার ভয় ভাঙাতো। এরপর সহজ হয়ে মায়ের সাথে থাকতাম সব সময়। তবে আস্তে আস্তে বড় হলে বুঝতে পারলাম তার স্বামী আমায় পছন্দ করে না। না করারই কথা, আমি তো তাদের কেউ না। মায়েরা থামে, লম্বা শ্বাস ফেলে আবারও দুহাতে ঝাপসা চোখ জোড়া মুছে নিয়ে বলে, আমার গল্পের বই খুব ভালো লাগে, কিন্তু কখনো কিনতে পারিনি টাকার জন্য। আমার ফ্রেন্ডের বোন বা যে কেউ এদের থেকে বই আনতাম, তারপর পড়া শেষে ফেরত দিয়ে দিতাম। তারপর একদিন শিশুওয়ালাকে পেলাম, কিভাবে যেন ভালোবাসলাম, আবার হারিয়েও ফেললাম, আবার ফিরে পেলাম, কিন্তু সে তো আমায় ভালোবাসে না। মাঝে মাঝে ইচ্ছে করে আগুনের মধ্যে গিয়ে বসে এই সাদা চামড়া পুড়িয়ে ফেলে। এরপর যে অল্প কয়েকজন আমায় ভালোবাসবে, ওইটুকু খাঁটি ভালোবাসাগুলো আমি অনুভব করব। এরপর থেমে যায় মায়েরা, জড়িয়ে আসে কথা। বেশ কিছুক্ষণ পর কেমন করুণ কণ্ঠে বলে, আমার শিশুবেলা আমায় না দেখে কেন ভালোবাসলো না মিলা? আমার ভীষণ কষ্ট হয়। কথাটা বলে দুহাতের মাঝে মুখ লুকায়। চোখ থেকে নীরব অশ্রু গড়িয়ে পড়ে। ওভাবেই বিড়বিড় করে, আমার ভালোবাসার মতো কেউই নেই।
গর্ভধারিণী মা নেই, বাবা নেই, সৎ মা থেকেও নেই। শেষবেলা আমার মোহে আটকে আছে। মিলা এগিয়ে এসে মায়রাকে জড়িয়ে ধরল, পিঠে হাত বুলিয়ে বলে, রূপ দেখে মোহে পড়লে তারা যত্নের কথা ভুলে যায়। মায়রা, তোর স্বামী তো তোকে যত্ন করে, তুই তোর সেই বাবার সাথে সবাইকে গুলিয়ে ফেলছিস কেন? মায়েরা কিছু বলল না। মিলা বোঝানোর স্বরে বলে, তোদের মাঝে সম্পর্কটা স্বাভাবিক কর, তোর স্বামীর ইচ্ছে পূরণ কর, নয়তো সেই দাদিমার ছেলের কথা মনে আছে? অমন হলে তখন তোর শেষবেলা হারিয়ে যাবে। মায়েরা নাক টেনে বলে, হারিয়ে গেলে যাবে। মিলা হেসে বলে, তোর শেষবেলা অন্য কারো হয়ে যাবে। মায়েরা মিলাকে ছেড়ে কণ্ঠে কিছুটা রাগ ঢেলে বলে, শরীর না পেয়ে যারা অন্য নারীতে আসক্ত হয় ওরা নোংরা হয়, ওরা ভালোবাসতে পারে না। ওদের ভালোবাসা নামক ফালতু জিনিস আমার লাগবে না, সেটা শেষবেলা হলেও। মিলা মিটিমিটি হেসে বলে, তুই কতদিন ভার্জিন থাকার ডিসিশন নিলি? মায়েরা বিব্রত বোধ করে, কোনো রকমে উত্তর করে, জানি না। মিলা বোঝানোর স্বরে বলে, তুই বেশি ভাবছিস, তোর দাদি শাশুড়ির কথা ভুলে কেন যাস বারবার? আমি তোর ভালো চাই মায়েরা, তোর যদি এই বিয়েটা ভেঙে যায় তখন কি হবে ভেবেছিস একবারও? সমাজে একটা ডিভোর্সি মেয়ের জায়গা কোথায় থাকে জানিস না? তোদের তো বাবা মা থাকে, তবুও সেই মেয়েকে কত ভুগতে হয়। তাদের তো বাবা মা থাকে, তবুও সেই মেয়েকে কত ভুগতে হয়। আর তোর পাশে কে থাকবে বল? তোর সৎ মা তোকে ভালোবাসে, কিন্তু চাইলেও তো পাশে থাকতে পারে না। তুই তোর স্বামীর ইচ্ছে পূরণ করে দে বোন, নয়তো পরিণতি অন্য কিছু হলে তোর কি হবে বল? মায়েরা স্তব্ধ চোখে মিলার দিকে চেয়ে রইল, একটা কথাও বলল না, শুধু চেয়েই রইল। মিলা বিরক্ত হয় মায়েরার নীরবতায়। এ পর্যায়ে রেগে বলে, তুই সবসময় 10 লাইন বেজে বুঝিস, যখন রাস্তায় বের করে দিবে তখন এসব ভালোবাসা জানালা দিয়ে পালাবে। ভালোবাসার আশায় বসে থাকতে থাকতে তোর স্বামী তোকে ধাক্কা মেরে বের করে দিয়ে আরেক রূপবতীকে ঘরে তুলবে, তখন রাস্তায় ভিক্ষার থালা নিয়ে ঘুরিস। এত আবেগ দিয়ে দুনিয়া চলে না। আবেগের ঠেলায় স্বামীকে কাছে আসতে না দিয়ে আঙুল চুষে খা, তারপর সে আরেকজনকে আর বলতে পারে না। মায়েরা রেগে মিলার গালে একটা থাপ্পড় মেরে দেয়। মিলা অবাক হয়ে তাকায় মায়েরার দিকে। মায়েরার চোখ দুটো লাল, চোখ থেকে অবাধ্য নিঃশব্দ কান্নাগুলো টুপটুপ করে গড়িয়ে পড়ে। অনেকক্ষণ পেরিয়ে যাওয়ার পরও মায়েরাকে এমন এক ধ্যানে নিজের দিকে চেয়ে থাকতে দেখে খারাপ লাগে মিলার। মেয়েটা কেমন যেন শখ পেয়ে অশ্রু বিসর্জন দেয় তো দেয়ই। মিলা বুঝলো সে হাইপার হয়ে অনেক ভুলভাল বলে ফেলেছে। অতঃপর মায়েরাকে ঝাঁকিয়ে বলে, সরি মায়েরা। মায়েরার ধ্যান ভাঙল বোধহয়। ভাঙা গলায় বলে, অন্যকে টানছিস কেন বারবার? মিলা ছোট করে বলে, কারণ ছেলেরা মৌমাছির মতো, এক ফুলে মধু না পেলে আর এক ফুলে মধু সন্ধানে চলে যায়। আমার মা সবসময় এটা বলে। মায়েরা ঢোক গিলল, অস্ফুট স্বরে বলে, ও। কথাটা বলে আনমনে হয়, চোখ থেকে আরও কয়েক ফোঁটা অবাধ্য অশ্রু গড়ালো। বেশ কিছুক্ষণ পর মায়েরা মাথা নিচু করে দুহাতে চোখ মুখ মুছে মিলার দিকে চেয়ে হেসে ফেলল। মিলার গালে যে থাপ্পড় দিয়েছে সে গালে একটা চুমু খেয়ে বলল, আমি সরি। মনে রাখিস না মারটা, চাইলে 10টা ফিরতি থাপ্পড় দিয়ে দিস আমাকে। এরপর কোলের উপর রাখা বইটি নিয়ে উঠে দাঁড়ালো। মায়েরাকে উঠতে দেখে মিলা উঠে দাঁড়। মায়েরা হেসে বলে, তুই ক্লাসে যা মিলা, আমি একটু ওয়াশরুমে যাব। মিলা অবাক হলো না। মায়েরা তো এমনই, সবসময় কেমন যেন হাসে। সে বুঝেছে মায়েরা খুব কষ্ট পেয়েছে। মায়েরা উল্টো ঘুরে দুপায়ে গলে মিলা বলে ওঠে, তুই কি আমার কথায় মন খারাপ করলি মায়েরা? আমি তোর ভালোর জন্যই বলতে চেয়েছিলাম, সরি। মায়েরার পা থেমে যায়। মিলার দিকে ঘুরে দাঁড়িয়ে মৃদু এসে বলে, না রে, মন খারাপ করবো কেন? শুধু বুঝলাম মেয়েরা পুতুল, তাদের মাথার উপর ছায়া নামক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার মেশিন রূপে মানুষ থাকে। এই দেখ, বিয়ের আগে আমার মা নামক ছায়া আমার ইচ্ছের বিরুদ্ধে একজনের সাথে বিয়ে দিয়ে দিল। এখন আমাকে সেই সংসার বাঁচাতে নিজেকে বিলিয়ে দিতে হবে, নয়তো স্বামী অন্য নারীতে আসক্ত হয়ে যাবে। এখানে আমি সেই সিচুয়েশনের জন্য প্রস্তুত নই। তবু আমার ইচ্ছেই কি আসে যায়, সংসার বাঁচাতে হবে তো। আমাদের চা পাওয়া সব ছুঁড়ে ফেলে স্বামী চাওয়া মেটাতে হবে, এটাই। কথাটা বলে আর দাঁড়ালো না। ওয়াশরুমের দিকে যেতে যেতে মলিন কণ্ঠে বলে, ছোটবেলায় লুডো খেলতাম, আমার গুটি খেয়ে নিলে আমি কাঁদতাম, আর এখন জীবনের এত জটিল জটিল খেলা দেখে হাসি।
আর একটু এগিয়ে গিয়ে থেমে যায় মায়েরা। পিছু পিছু মিলা আসছে। মায়েরা উল্টো ঘুরে মিলার দিকে তাকায়। মিলা অপরাধী চোখে মায়েরার দিকে চেয়ে আছে। মায়েরা মিলার অবস্থা দেখে পেট চেপে হাসতে লাগলো। কোনো রকমে হাসি থামিয়ে বল, তুই এমন দেবদাস হয়ে গেলি কেন? বুঝলাম না। বোন রে, জামাই প্যারা দিলে এসব কাজে লাগবে। তখনকার জন্য মন খারাপের ডোজ জমিয়ে রাখ, ক্লাসে যা। মিলা মায়েরার হাত ধরে বলে, সরি মায়েরা, তুই আমার কথায় কষ্ট পেয়েছিস জানি। মায়েরা মৃদু হেসে বলে, কষ্ট কি সেটাই তো বুঝি না, পাবো কি করে। একটু থেমে উদাস কণ্ঠে বলে, বাবা মারা যাওয়ায় আফসোস করি না। যে আমার মাকে ভালোবাসেনি, অমানুষের মতো আচরণ করেছে আমার মায়ের সাথে, সে বেঁচে থাকলে আমি তাকে বাবা বলে রাখতে পারতাম না কখন। অমন বাবা আমার নেই, তাতেই শান্তি আমার। মা মারা যেত, আমি শান্তি পেয়েছি। বাঁচলে আবার আমার বাবার ঘরেই আসতো, আবার অত্যাচার সহ্য করতে হতো। অমন অমানুষ নামক স্বামীর ঘরের চেয়ে মাটির তলায় মায়ের শান্তির জায়গা। শুধু একটা তীব্র আফসোস হয়, সেদিন মায়ের সাথে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গর্ভধারিণী মায়ের বুকের ওপর আমার একটুখানি জায়গা কেন হলো না। কথাগুলো বলে লম্বা করে শ্বাস ফেলল মায়েরা। ডান হাতে ঝাপসা চোখ দুটো অস্বাভাবিক করে নিয়ে ডান পাশে তাকালো। হঠাৎই হাত উঠিয়ে বলে, এই লিয়ানা, দাঁড়া আমার জন্য, আমিও ওয়াশরুমে যাব। কথাটা বলে দৌড় লাগায়। পিছু ফিরে মিলার দিকে তাকিয়ে হেসে বলে, ক্লাসে যা বান্ধবী। মিলা অসহায় চোখে চেয়ে রইল। লাস্ট দুটো ক্লাস মায়েরা হেসে খেলেই শেষ করে। মিলাকে চুপ দেখে ওকে খোঁচায়। মিলা হাসেনি। মায়েরা কয়েকজন পরিচিত মেয়েদের থেকে বিদায় নিয়ে মিলার হাত ধরে বাইরে বেরিয়ে আসে। মাঠের কোনায় গিয়ে ব্যাগ থেকে পানির পট বের করে পানি খায় মায়েরা। পাশেই মিলা মন খারাপ করে দাঁড়িয়ে আছে। মায়েরা বিরক্ত হয় মিলাকে দেখে। মিলাকে ধাক্কা দিয়ে বলে, এই, তোর কয় নম্বর স্বামীর জন্য এমন মুখ করে রেখেছিস বেদ্যপ মহিলা? মিলা কিছু বলল না। মায়েরা বোতল থেকে ডান হাতের মুঠোয় পানি নিয়ে মিলার দিকে ছুঁড়ে দেয়। সেই সময় একদিক দিয়ে এক ম্যাডাম যাচ্ছিল। মিলা মুখ সরিয়ে নেয়, পানি গিয়ে পড়ে সেই ম্যাডামের মুখে। মায়েরা এটা দেখে চোখ বড় বড় করে তাকায়। সময় নষ্ট না করে দিশেরা হয়ে দৌড় লাগায় কমন রুমের দিকে। মিলার হাত ধরতে ভোলেনি। ওদিকে সেই ম্যাডাম আশেপাশে তাকিয়ে খুঁজলেও পেল না। অনেক স্টুডেন্টের মাঝে কাউকে ধরতে না পেরে বিরক্ত হয়ে চলে গেল। মায়েরা কমন রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে হাঁপায়। মিলা রেগে বলে, এই গরমে এত দৌড়াস কেন? ভাল লাগে না। মায়েরা আশেপাশে সেই ম্যাডামকে না দেখতে পেয়ে স্বস্তি নিঃশ্বাস ফেলে। মিলার দিকে চেয়ে বলে, তোর দোষ। তুই যখন দেখলি আমি পানি মারছি, তুই মুখটা আমার হাতের দিকে এগিয়ে দিবি না? তা না করে সরিয়ে নিয়েছিস, এর জন্যই তো কেলেঙ্কারিটা ঘটল। মিলা অবাক হয়ে তাকালো। কি লজিকের! কিছু বলতে গিয়েও থেমে গেল। মন খারাপ হলো তার। মলিন গলায় বলল, তুই মিথ্যে মিথ্যে হাসিস মায়েরা। এসব মিথ্যে হাসি আমার ভালো লাগে না। মায়েরা মৃদু হেসে বলে, বেশি ভাবছিস। মিথ্যে হাসবো কেন? হাসতে ভালো লাগে তাই হাসি। আচ্ছা থাক, উনি চলে আসবে এখন। মিলা আবারও বলল, তোর রাগ হয় না মায়েরা? তোর শিশবেলা তোকে তোর মতো করে ভালোবাসে না বলে? মায়েরা মিলার দিকে চেয়ে থাকে। সময়ের সাথে চোখের কোণে বিন্দু বিন্দু অশ্রু জমে। ঝাপসা চোখ জোড়া বারবার পলক ঝাপটে বলে, রাগ হবে কেন মিলা? ভালোবাসা কি বলে কয়া হয়? ভালোবাসলেও তো যেমন যেমন কারো দোষ থাকে না, তেমন ভালোবাসতে না পারলেও তার কোনো দোষ থাকে না। এসব মনের ব্যাপার। তাছাড়া উনি ভালো মানুষ, ওনার মন অনেক ভালো। শুধু আমাকে মারার সময় একটুও মায়া কাজ করতো না। লাস্ট কথাটায় কেমন অসহায়ত্ব ফুটে উঠল। আবারও বলে, আমি ভাবতাম শীষবালা আমাকে পছন্দ করত, আমার জন্যই শীষ বাজাতো, আমাকে শোনাতে যেত। কিন্তু এটা আর একটুও মেলেনি। উনি আমাকে চিনতই না রে। মিলা অবাক হয়ে বল, সত্যিই চিনতো না? কিভাবে বুঝলি? মায়েরা মৃদু হেসে বলে, যে রাতগুলো মাঝে মাঝে ওনার শীষ শুনতে পেতাম, আমি তখন ভাবতাম অনেকে থাকে না, লুকানো প্রেমিক, লুকিয়ে লুকিয়ে ভালোবাসতে পছন্দ করে। আমি ভাবতাম সে আমাকে ওভাবে ভালোবাসে, তাই আমার সামনে আসে না। সেই রাতগুলোর মাঝে আমি একদিন তার পিছু দৌড়াচ্ছিলাম। আমি তাকে দেখতে চাইছিলাম, আর একটু হলেই তাকে দেখতে পেতাম। কিন্তু হঠাৎই হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়েছিলাম কাঁচা মাটিতে। পড়ে গিয়ে অনেকটা শব্দ করে ডেকেছিলাম, শীষবালা। লোকটা খুব শক্ত কণ্ঠে বলেছিল, ডিসগাস্টিং। আমার ভীষণ খারাপ লেগেছিল। আমি পড়ে গিয়েছি, অথচ লোকটা কি বিরক্তিকর সুরে কথাটা বলল।
তবে আমার থেকে একটু সামনেই একটা কুকুর ছিল, ঘেউ ঘেউ করে ডাকছিল। বেশি আবেগ ছিল তখন, ভেবেছিলাম আমার পড়ে যাওয়া সে দেখেনি, আর ওই শব্দটা কুকুরের জন্য বলেছে। কিন্তু আমার ধারণাটা ভুল ছিল, সেটা কয়েকদিন আগে বুঝলাম। কথাগুলো বলতে বলতে ঝাপসা চোখে মায়েরা মিলার দিকে তাকালে দেখলো মেয়েটা কৌতূহলী চোখে তার দিকেই চেয়ে আছে। মায়েরা মলিন হেসে বলে, কয়েকদিন আগে আমি জিজ্ঞেস করেছিলাম, আপনি সেই শিশুবালা তাই না? সে উত্তর দিয়েছিল, আমার শরীরে পুষ্টি নেই, আমি হোঁচট খেয়ে পড়ে গিয়েছি কেন। এটা তখন বুঝিনি, উল্টে খুশি হয়েছি এটা ভেবে এটাই আমার শেষবেলা। পরে অনেক ভেবেচিন্তে বুঝলাম সে আসলে সেদিন আমার পড়ে যাওয়া দেখেছিল, কিন্তু আমি তো উটকো ঝামেলা ছিলাম, তাই আমাকে একটুও সাহায্য করতে আসেনি। আমি বরাবরই তার অপরিচিত একজন ছিলাম, বিয়ের পর পরিচিত হয়েছি, তারপর তো জানিসই। কথাগুলো বলে মাইরা মিলার দিকে তাকিয়ে হেসে বলে, একটা জিনিস দেখবি? মিলা প্রশ্নাত্মক চোখে তাকায় মায়েরার দিকে। মায়েরা মিলাকে টেনে একটা সাইড দিকে নিয়ে যায়, এরপর উল্টো ঘুরে দাঁড়ায়, সামান্য নিচু হয়ে বোরখা উঁচু করে, এরপর ডান পায়ের প্লাজো হাঁটুর নিচ বরাবর পর্যন্ত তুলে একটা কালচে জায়গায় আঙুল দিয়ে দেখায়। মিলা অবাক হয়ে তাকায়। খুবই গভীর ক্ষত, শুকনো তবে খুব গভীর ছিল বোঝা যাচ্ছে। মায়েরা প্লাজো ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়, এরপর হেসে বলে, হোঁচট খেয়ে পড়লাম। তার একটু পরেই শিশবালাকে বাইক নিয়ে চলে যায়। আমি ধীরে ধীরে উঠে বসি। আশেপাশে অনেক অন্ধকার ছিল, ঝোঁকের বসে বেরিয়ে এসেছিলাম, কিন্তু তখন একা একা খুব ভয় লাগছিল। ধীরে ধীরে উঠে দাঁড়ালে দেখলাম ডান পায়ে ভর দিয়ে হাঁটতেই পারছি না। জোর খাটিয়ে হাঁটতে গেলে ঠাস করে পড়ে যায় আবারও। কী যে অসহায় লাগছিল, সাথে ভয়। 5 মিনিটের পথ আমি ঘুরিয়ে ঘুরিয়ে 50 মিনিটে বাড়ি ফিরেছিলাম। এরপর বাড়ি গিয়ে দেখলাম বেশ বড় একটা লোহা পায়ে ঢুকে গিয়েছে। ভয় লেগেছিল, একা একাই বের করলাম সেই লোহা। মাকে বলিনি, মা নিজে থেকেই দেখেছিল পায়ের অবস্থা। এরপর আমাকে জিজ্ঞেস করলে আমি মাকে বলি। মা বকেছিল অনেক, কারণ 3 দিন পেরিয়ে গিয়েছিল, অথচ আমি কিছুই বলিনি। পরে মা স্যাভলন, ব্যান্ডেজ আর ওষুধ এনে দিয়েছিল, ইনফেকশনের দিকে চলে গিয়েছিল। আমি 7 দিন কোর্সের জায়গায় 1 দিন ওষুধ খাওয়ার পর রাতে শুতে গিয়ে শুনলাম লাবিবের বাবা মাকে অনেক বকছে আমায় ওষুধ কিনে দেওয়ার জন্য। সে রাতে এত খারাপ লেগেছিল মিলা, বিশ্বাস করবি না, আমি ঘুমাতেই পারিনি সেই রাতটা। শ্বাসকষ্ট চাপ দিয়েছিল সেই রাতে। আসলে আমার অ্যাজমার প্রবলেম ছিল না জানিস, কিন্তু মাঝে মাঝে হঠাৎ অবস্থা এত খারাপ হয়, বুঝি না কারণ। সে যাক, পরের দিন আমি সেই ডাক্তার চাচার দোকানে গিয়ে ওষুধগুলো ফেরত দিয়ে টাকা ফেরত এনে মায়ের হাতে দিয়ে দিয়েছিলাম। আমি জানতাম এসব ঝামেলা হবে, এজন্যই মাকে বলিনি। এরকম করার কারণে মা আমার গায়ে সেদিন হাত তুলতে গিয়েও থেমে গিয়েছিল। আমি হেসেছিলাম। আমি নামক উটকো ঝামেলার জন্য মায়ের সংসারে অশান্তি হয়। পরে মা আবার ওষুধ এনে আমাকে জোর করে খাইয়ে খাইয়ে কোর্স কমপ্লিট করিয়েছিল। মিলা ভেজা চোখে মায়ের দিকে চেয়ে রইল। মায়েরা ঝাপসা চোখ জোড়া নিচে নামিয়ে মলিন গলায় বলে, আমি হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম, আর শেষবেলা আমায় দেখেও ফেলে রেখে চলে গিয়েছিল। একবারও আমার দিকে তাকায়নি। কথাটা বলে থামে মায়েরা। কান্নারা শব্দগুলো বেরিয়ে আসতে চায়। মায়েরা চোখ বুঝে বেশ কসরত করে কান্না গিলে নিজেকে সামলায়। তবুও চোখ থেকে 2 ফোঁটা পানি টুপ করে সাদা হিজাবের উপর পড়ল, যে অশ্রুতে কত শত অভিমান, অভিযোগ মিলিয়ে মিশিয়ে আছে, শুধু দেখার কেউ নেই। মায়েরা মাথা নিচু করে আবারও বলে, বিয়ের পরের দেয়া সেই থাপ্পড়গুলো তো আমি ভুলেই গিয়েছিলাম, কিন্তু যখন বুঝলাম এটাই সেই শিশুওয়ালা, যেমন খুশি হয়েছিলাম ডানা ছাড়াই উঠতে ইচ্ছে করতো খুশিতে, তেমনই দম বন্ধ লাগতো। আসলে আমি আগে ভাবতাম শেষবেলা আমাকেও মনে মনে ভাবতো, একটু হলেও পছন্দ করতো, আর এদিকে সেই শেষবেলায় আমাকে নিয়ম করে থাপ্পড় মারতো, আমায় সহ্য করতে পারতো না। কথাগুলো বলার সময় মায়েরার ঠোঁটের কোণে মলিন হাসি লেগেছিল। ডান হাতে চোখ মুখ মুছে নেয়, মৃদু হেসে বলে, এসব বাদ দে, অনেক ফালতু বকে ফেলেছি, চল ওয়াশরুমে যাই। কথাটা বলে মিলার হাত ধরে বলে ওয়াশরুমের দিকে হাঁটতে থাকে। ওয়াশরুমে গিয়ে মায়েরা ভালোভাবে মুখ দিয়ে নেয়, চোখ মুখ কিছুটা লাল। বেশ অনেকক্ষণ পানি দেওয়ার পর একটু স্বাভাবিক লাগলো। মিলার হাত ধরে আবারও মাঠে এসে দাঁড়ায় মায়েরা, এরপর হেসে বলে, আজ আসছি, বাই।
মিলা কিছুই বলল না। মাইরা মিলাকে এমন প্যাঁচামুখ করে থাকতে দেখে দু হাতে দুগাল দুদিকে টেনে বিরক্ত হয়ে বলে, হাসতে পারিস না? এমন প্যাঁচামুখ মানুষদের দেখলে আমার মেজাজ খারাপ লাগে। মিলা তবুও হাসলো না। মাইরা মিলার যে গালে থাপ্পড় দিয়েছিল সে গালে আরও দুটো চুমু খেয়ে বলে, নে এবার হাস ময়না, একটা থাপ্পড়ের বদলে 3টি চুমু খেয়েছি, হয়েছে? মিলাকে একইভাবে চেয়ে থাকতে দেখে আরও দুটো চুমু খেয়ে বলে, এইবার না হাসলে তোর খবর আছে। একটা থাপ্পড় মেরে 5 গুণ ফিরিয়ে দিয়েছি। জীবনে জামাইকে একটা চুমু খায়নি, তোকে খেলাম। মানসে আমাদের লেসবিয়ান পদবি দেওয়ার আগে হাস বেদ্যপ ছেমরি। এ পর্যায়ে মিলা না চাইতেও হেসে ফেলল। মাইরাও হাসলো। বিশ্বজয়ের হাসি এসে মিলাকে বাই বলে মেইন গেটের দিকে এগিয়ে যায়। প্রায় সবাই বেরিয়ে গিয়েছে, মাঠ একদম ফাঁকা বলা যায়। মাইরা আবারও পিছু ফিরে হাত নেড়ে মিলাকে টাটা বলে। মিলা মলিন মুখে তাকিয়ে রইল মাইরার পানে। চোখের কোণে কেন যেন পানি জমল। মিলা একদিন মাইরার সাথে গল্পের মাঝে কথায় কথায় তার নামের অর্থ বলে মাইরাকে জিজ্ঞেস করেছিল, মাইরা নামের অর্থ কী? মাইরা উত্তর দিয়েছিল, অসাধারণ। মিলা অদ্ভুতভাবে মাইরার দিকে চেয়ে ভাবল, মাইরা নামই শুধু অসাধারণ নয়, বরং মাইরা তার নামের অর্থে সেই বৈশিষ্ট্যটাকে কি নিপুণভাবে রপ্ত করে নিয়েছে নিজের মাঝে। এই যে বাস্তবেও মাইরা অসাধারণ একটি মেয়ে। যে মেয়ে বুক ভরা কষ্ট নিয়ে হাসে, শুধু হেসেই যায়, অন্যকে হাসাতে মেতে থাকে, যেন তার কাঁধে এই দায়িত্বকেও গুছিয়ে দিয়েছে। মিলা বোধহয় মায়েরার হাসিতে আর কখনো মন খুলে হাসতে পারবে না। সে যে জেনে গেল মায়েরার হাসিতেই শত শত দুঃখ ঝরে পড়ে, শুধু মানুষ তা দেখতে পায় না, কারণ মায়েরা খুব যত্নে তা লুকিয়ে রাখে। মায়েরা গেটের দিকে তাকালে দেখলো ইরফান আসছে। তাকে দেখে দাঁড়িয়ে পড়েছে। মায়েরা পায়ের গতি বাড়ায়, ঠোঁটের কোণে স্বচ্ছ হাসি ফুটে ওঠে। যার প্রতি এত এত অভিযোগ, তাকে দেখেই মনের কোণে সুখ উকি দেয়। কি অদ্ভুত! মায়েরা ইরফানের দিকে চেয়েই মুখে হেসে লেপ্টে মৃদুস্বরে গেয়ে ওঠে, সখা তোমারে বাঁধিব, তোমারে থাকিব, বাসিব ভালো শুধু তোমারে। মায়েরা ইরফানের সামনে গিয়ে দাঁড়ালে ইরফান মায়ের দিকে তাকায়। মায়েরা মৃদু হেসে তার দিকে তাকিয়ে আছে। ইরফান ডান হাত মায়েরার মুখে দিয়ে মৃদুস্বরে জিজ্ঞেস করে, এত ঘাম লেগে ভাবে? মায়েরা ইরফানের কথা মুখ টিপে হাসে। মুখে এত পানিকে এই লোক ঘাম বলছে। অতঃপর স্বাভাবিক হয়ে বলে, এটা পানি, ঘাম। মায়েরার কথা থেমে যায়। তখন যে ম্যাডামের মুখে পানি পড়েছিল তাকে দেখেই মায়েরা দ্রুত ইরফানের পিছনে লুকিয়ে পড়ে। ইরফান ভ্রু কুঁচকে পিছু ফিরে মায়েরার দিকে তাকায়, বিরক্ত হয়ে বলে, কি প্রবলেম? মায়েরা দেখলো ওই ম্যাডাম উল্টো দিকে চলে গিয়েছে। এটা দেখে মায়েরা স্বস্তি নিঃশ্বাস ফেলল। ইরফানের দিকে চেয়ে মেকিয়ে এসে বলে, কিছু না, টেস্ট করছিলাম আপনি আমাকে খুঁজে পান কিনা। ইরফান বিড়বিড় করে, স্টুপিড। মায়েরার কিছু একটা মনে পড়তে ইরফানের দিকে চেয়ে হঠাৎই শব্দ করে হেসে দেয়। ইরফানের স্টুপিড কথাটা শুনেই মূলত তার মনে পড়ল কথাটা গতকাল বাড়ি থেকে আসার আগে লাবিব তাকে বলেছিল, আপুই আপুই খুচিবডুলা বাই টুপিড বয়। মায়েরা অনেক ভেবে চিনতে বের করেছে স্টুপিডকে লাবিব টুপিড বলেছে, আর শিখেছেও এই লোকের থেকে। ইরফান মায়েরার দিকে চেয়ে চোখ ছোট ছোট করে বলে, হোয়াট, পাগলদের মতো হাসছো কেন ইডিয়েট? মায়েরা বিরক্ত চোখে তাকালো ইরফানের দিকে। এখন এই লোকের জন্য হাসাও যাবে না, অসহ্য লোক একটা। মায়েরার লাবিব আর মায়ের কথা মনে পড়লো। ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আমাকে আবার কবে গ্রামে নিয়ে যাবেন? ইরফান বিড়বিড় করে, ডিসগাস্টিং শালার বউ হলে। মায়েরা চোখ ছোট ছোট করে বলে, কি বললেন? ইরফান গলা ঝেড়ে বলে, নাথিং। মায়েরা আবারও জিজ্ঞেস করে, নিয়ে যাবেন? ইরফান বিরক্তি কণ্ঠে বলে, নো, এসব ভুলে যাও। কথাটা বলে মায়েরার হাত ধরে তার গাড়ির দিকে এগিয়ে যায়। মায়েরার মন খারাপ হলো। ভুলে যাবে কি করে? পরিবার আবার ভোলা যায় নাকি? ঘাড় বাঁকিয়ে একবার ইরফানের দিকে তাকায়, এরপর দৃষ্টি ঘুরিয়ে সামনে তাকায়। ছোট্ট একটা চাপা শ্বাস ফেলে। রাত তখন 12টার কাছাকাছি। মায়েরা মন খারাপ করে বেডের ওপর বসে আছে। তার মনের কোণে এক রাতে স্মৃতি ভেসে ওঠে। মায়েরা যেদিন প্রথম একটি গানের সাথে সাথে শিশির শব্দ পেয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল, আজও সেই প্রথম দিনের গানের সুরে শীষ শুনতে পেয়ে বেরিয়ে আসে। আশেপাশে তাকিয়ে বারবার ডাকে, শীষবালা বলে, এই তো এখনও শুনতে পাচ্ছে শীষ।
মায়েরা আবারও কিছুটা শব্দ করে ডেকে ওঠে, শীষবালা। তখনই থেমে যায় সেই শীষ। কয়েক মুহূর্ত পেরিয়ে যেতেই আড়াল থেকে একটি অবয়ব বেরিয়ে আসে, মায়েরার থেকে অনেকটা দূরত্ব। অন্ধকারের মাঝে মায়েরা তেমন দেখতে না পেল, বুঝলো কোনো এক যুবক। মায়েরা পিছন থেকে একটুও বুঝলো না লোকটাকে। হঠাৎই লোকটি শীষ বাজানো স্টার্ট করে। মায়েরা স্তম্ভিত হয়, হাত পা শিরশির করে। লোকটি বাইকে উঠে পড়ে। মায়েরা অস্ফুট স্বরে আওড়ায়, শীষওয়ালা। লোকটি এখনও শীষ বাজায়, বাইকের সামনে দুহাত রাখে। মায়েরা এবার শব্দ করে ডেকে ওঠে, শীষওয়ালা। লোকটির সাথে সাথে গম্ভীর গলায় বলে ওঠে, ইয়া। কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়ায় না, তৎক্ষণাৎ বাইক স্টার্ট দিয়ে হাওয়ায় মিলিয়ে যায়। মায়েরা বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকে লোকটির প্রস্থানের পানে। লোকটি তার ডাকে সাড়া দিয়েছে। মায়েরার পুরো শরীর বিদ্যুৎ শক খাওয়ার মতো কেঁপে ওঠে। কয়েক সেকেন্ড পর্যন্ত দূর থেকে সেই শেষের মৃদু আওয়াজ ভেসে আসলো, এক পর্যায়ে একেবারে মিলিয়ে গেল। কথাগুলো ভেবে মায়েরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। লোকটি তাকে না চিনলে সেদিন তার ডাকে এভাবে সাড়া দিয়েছিল কেন? মায়েরার মনের কোণে আরও কিছু স্মৃতি ধরা দেয়। তাদের বাড়ির সামনে অনেক বড় উঠান, সেখানে একটা চৌকি পাতা থাকে সব সময়। যে কেউ সেখানে এসে বিশ্রাম নেয়। মায়েরা এক রাতে লম্বা গড়নের এক যুবককে সেই চৌকির ওপর শুয়ে শুয়ে শীষ বাজাতে দেখেছিল। মায়েরা মুখ দেখতে পায়নি তার। সে বাড়ি বেরিয়ে আস্তে আস্তে সেই চৌকির জায়গা ফাঁকা হয়ে যায়। শীষ ধীরে ধীরে মিলিয়ে যায়। এরপর মায়েরা অনেক দিন পর পর মাঝে মাঝে সেই শীষ শুনতে পেত। তারপরে একদিন সে হোঁচট খেয়ে পড়ল, আর তার শীষবালা শীষ বাজানো থামিয়ে বিরক্তির সুরে ডিসগাস্টিং বলে তাকে ফেলে চলে গেল। মায়েরা ভাবত শীষবালাও তাকে পছন্দ করতো, নয়তো তার ডাকে সাড়া দিল কেন? তাদের চৌকিতে এসে শুয়ে শুয়ে শীষ বাজিয়েছিল কেন? কিন্তু তার বিয়ে ঠিক হলো, শীষবালা আসলো না। মায়েরার মন ভাঙলো, কষ্ট হলো। তার অমতে তার বিয়ে হয়ে গেল। কিন্তু বিয়ের পর থেকে ইরফানের হাতে থাপ্পড় খেয়ে খেয়ে মেয়েটার মন বিতৃষ্ণায় ভরে উঠেছিল। শীষবালাকে আরও বেশি মনে পড়তো। মায়েরার মনে হতো শীষবালার কি বিপদ হয়েছে, তাই তার কোনো খোঁজ নিল না। কিশোরী মন তার, শীষবালাকে ভুলতে পারে না। তবুও সে নিজেকে বোঝালো, ইরফান যেমনই হোক তাকে এই সংসার করতে হবে। তার আদর্শ স্বামীকে রেখে অন্য কাউকে নিয়ে না ভাবা। মায়েরা শীষবালাকে আর মনে করবে না ভাবলো। মনে পড়লেও এড়িয়ে যাবে। সময় বহমান। ধীরে ধীরে ইরফান তার সাথে নর্মাল হতে লাগলো। তখন মায়েরার মনে হতো ইরফান কি তার বাবার মতোই? সে ফর্সা বলে হঠাৎ থাপ্পড়ের বদলে এত কেয়ার করে। কেয়ার। ইরফানের প্রতিটি কাজ মায়েরার মাথার উপর দিয়ে গিয়েও আবার ঘুরে মায়েরার মাথার ভেতর গেঁথে যেত। ইরফানের তাকে নিয়ে প্রতিটি অভিব্যক্ত, এই যেমন কখনো তার ঠোঁট, কখনো তার গলার নিচের তিল, কখনো তার পিঠের তিল, কখনো তাকে খেতে চা। এসব শুনে মায়েরা যেমন অবুঝের মতো চেয়ে থাকতো, তেমনি বুঝদারের মতো কষ্ট পেত। তার শরীরের প্রতি ইরফানের কেন এত ঝোঁক? ইরফান কখনো তার হার্ট নিয়ে কিছু বলতে তো পারে। আগে মন দিয়ে ভালোবেসে তারপর শরীরের প্রতি ঝুঁকলে খুব কি ক্ষতি? তবে ইরফানের বাকি কাজগুলো, এই যেমন সে কিছু একটা চাইলে আরও কয়েকটা এনে দেয়া, এসবকে মায়েরা কি নাম দিবে ভাবতো। কিন্তু তার বাবার করা কাজকর্ম আর ইরফানের হুটহাট কাছে টেনে নেওয়ার ব্যাপার, এই দুটো পাশাপাশি রাখলে তার ভীষণ কষ্ট হতো। সে আর কিছুই ভাবতে পারতো না। ধীরে ধীরে ইরফানের যত্নে মায়েরার মনে একটু ভালো লাগার আবির্ভাব হলো। ইরফান যেদিন তাকে মেলায় নিয়ে গেল, সেই নৌকায় ওঠালো, মায়েরা সেদিন ভেবেই নিয়েছিল সে আর 5 জনের মতো স্বামীর সাথেই জীবন কাটিয়ে দেবে। শীষবালাকে ভুলে গিয়ে ইরফানকে নিয়ে ভাববে। ইরফান ভালোবাসলে বাসবে, না হয় এই শরীরের প্রতি ঝুঁকেই থাকলো। মায়েরার আর ভালো লাগে না জীবন নিয়ে এত ভাবতে। যা হওয়ার হবে। 13 বছর বয়সে যার সামনে থেকে ভাতের থালা উল্টে ফেলে দেওয়া হয়, যার মা তাকে পেটে নিয়ে লাথি খেয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে, যে কালো হলেই তার বাবা তাকে ডাস্টবিনে ফেলে দিত, তার জীবনে এক শীষবালা এসেছিল। এত কষ্টের মাঝেও মায়েরা হাজারটা মিথ্যে হাসির আড়ালে শীষবালার জন্য সত্য হাসত। সেই মানুষটাও হারিয়ে গেল। তারপর তার বিয়ে হলো, আর বিয়ের পর সে মিথ্যে হাসির আয়োজন করত বলে তার স্বামী তাকে নিয়ম করে যত্ন করে মারত। আবার সে জানলো তার শীষবালাই তার স্বামী।
যে তাকে ভালোবাসেনি, ভালোবাসে না বোধ হয়। মায়েরা সংগ্রাম করে বাঁচার স্বপ্ন দেখতে ইচ্ছা হয় না, এত কিছুর মাঝে তার মরে যাওয়ার অপশানটাই ভালো লাগে। তার না দেখা মায়ের পাশে ঘুমাতে ইচ্ছা করে। ভাবলো যতদিন বাঁচবে শেষবেলাকে ভুলে গিয়ে ইরফানকে নিয়েই ভাববে। যেই মেলায় গিয়ে ইরফানকে নিয়ে ভাবার সিদ্ধান্ত নিল, সেই মেলায় বসেই তার সামনে আসলো ইরফানই তার শেষবেলা। মায়েরা স্তব্ধ হয়, আবারও তার সব কিছু এলোমেলো হয়। আবারও সে শেষবেলাকে ভাবতে বসে যায়। তার শেষবেলা তাকে মানত না কেন, তাকে থাপ্পড় মারতো কেন? তবে কি সে তাকে চিনত না, সেই বেশি ভাবতো? আবারও উল্টো প্রশ্ন আসে, তাহলে ইরফান তার ডাকে সাড়া দিয়েছিল কেন? তাদের উঠানে এসে শীষ বাজাতো কেন? মায়ের এলোমেলো লাগে। আর কয়েকদিন আগে তো জানলো সেই হোঁচট খেয়ে পড়ে যাওয়ার পরও ইরফান তাকে এভাবে দেখেও বিরক্ত হয়ে চলে গিয়েছিল। মায়েরার এখন মনে হয় তার শেষবেলা তাকে আসলেই চিনত না। মিলা মায়েরাকে একটি গল্প শুনিয়েছিল। এক ক্লাসে এক টেরা ছেলে ছিল। সে চেয়ে থাকতো একদিকে, একটি মেয়ে ভাবতো ছেলেটা তার দিকেই চেয়ে আছে। মেয়েটির মনে মনে সেই ছেলেকে পছন্দ করত। আর ছেলেটার দিক থেকে একটু ইঙ্গিত পেয়ে মেয়ে তো আকাশের তারা হাতে পাওয়ার মতো খুশি হয়। ছেলে তার কাছে নিজে থেকে আসে না বলে মেয়েটি নিজেই ছেলেটিকে গিয়ে তার মনের কথা জানালে ছেলেটি বলে সে তো মেয়েটিকে কখনো দেখেইনি, একবারও তাকায়ও নি। মেয়েটি একদম পারফেক্ট এক টেরার থেকে ছ্যাঁকা খেয়ে ছ্যাঁকা টেরা হয়ে গেল। মায়েরা কথাটা ভাবতেই হেসে ফেলল, কিন্তু একটু পরেই তার মুখ থেকে হাসি মিলিয়ে যায়। এই কাহিনীর মতোই তার জীবনে এক কাহিনী ঘটে গিয়েছে তার শেষবেলার সাথে। হয়তো শেষবেলা তাকে চিনতই না, সে একটু বেশিই ভাবতো।